সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পদ দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং এই ক্লাসে। আমি মোহাম্মদ স্বপন চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, বারিধারা, ঢাকা। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অ্যাকাউন্টিংয়ের, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় খণ্ডের একটা অধ্যায়, মজুদ মালের হিসাব রক্ষণ বা অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি, এই অধ্যায় নিয়ে। তো আমরা একটু সামনে এগিয়ে যাই। মজুদ মালের হিসাব রক্ষণ, অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি। দেখো, মজুদ মালের হিসাব রক্ষণের ধারণা, ঠিক আছে। মাল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা হয়। মজুদ কেন রাখা হয়? বিক্রয়ের জন্য, ঠিক আছে। আমরা যে ভবিষ্যতে বিক্রয়ের জন্য আমরা কী করে থাকি? মজুদ করে থাকি, ঠিক আছে। এবং এছাড়াও বিভিন্ন সময় কিছু পণ্য গুদামে অবিক্রিত অবস্থায় মজুদ থাকে। বিক্রয়ের জন্য যেন আমরা মজুদ রাখি, আবার অবিক্রিত থাকলেও কী থাকে? সেটা মজুদ থাকে। তাহলে উক্ত মজুদ মালের হিসাব রাখার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে মজুদ মালের হিসাব রক্ষণ পদ্ধতি বলা হয়, ঠিক আছে। মানে বিক্রয়ের জন্য যেটা আমরা মজুদ রাখি অথবা অবিকৃত অবস্থায় যেটা আমাদের গোডাউনে থেকে যায়, তার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে মজুদ মালের হিসাব রক্ষণ পদ্ধতি। তো আমরা দেখি যে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান যেসব স্পর্শযোগ্য পণ্যদ্রব্য বা বস্তুর ব্যবসায় করে তা সবসময় সম্পূর্ণ বিক্রয় হয়ে যায় না। মানে যে আমাদের পণ্যদ্রব্য বা বস্তু সবসময় কী হয় না, একই সাথে বিক্রয় হয় না, খুব রেয়ার। মানে একসময় বিক্রয় হতে পারে, কিন্তু কিছু কিছু প্রোডাক্ট কী থাকে, স্টকে থেকে যায়, কিছু সংখ্যক পণ্য অবিকৃত থেকে যায়, ঠিক আছে। এবং এই অবিকৃত পণ্যের পরিমাণকে মজুদ পণ্য বলে। মানে যে পণ্যগুলো অবিকৃত থেকে যায় তার পরিমাণকে বলা হয় মজুদ পণ্য, ঠিক আছে। এরপর আমরা দেখি পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পরিবহন খরচের শর্তাসমূহ, বিভিন্ন পরিবহন খরচ। এটা আমরা মজুদ মালের অঙ্ক করতে গেলে অথবা আমরা যদি প্র্যাকটিক্যালি মজুদ পণ্যের ক্রয় বিক্রয় করতে যাই, আমাদের এই বিষয়গুলো জানা জরুরি, ঠিক আছে। এবং এই বিষয়গুলো তোমাদের অবজেক্টিভও আসে। যেমন এখানে দেখা যাচ্ছে যে পণ্যের মূল্য নির্ণয়ে পরিবহন খরচ একটি গুরুত্বপূর্ণ বিষয়। পণ্য ক্রয়ের পর পণ্যের মালিকানা ক্রেতার নিকট হস্তান্তর হয়। পণ্য ক্রয়ের পর ক্রেতার নিকট হস্তান্তর করার বিধায় পরিবহন খরচ ক্রেতার পরিশোধ করা উচিত, ঠিক আছে। বর্তমান সময়ে কখনো কখনো পরিবহন খরচ বিক্রেতাকেও পরিশোধ করতে হয়। এবং পরিবহন ব্যয়ের শর্ত এবং হিসাব রক্ষণ প্রক্রিয়া নিম্নরূপ। কী সেটা, কীভাবে সেটা করবো আমরা? এফওবি, শিপিং পয়েন্ট। এফওবি অর্থ হচ্ছে ফ্রি অন বোর্ড, এবং শিপিং পয়েন্ট হলো জাহাজ ছাড়ার স্থান পর্যন্ত ফ্রি। মানে জাহাজ যে জায়গা থেকে, যে স্থান থেকে ছাড়বে তোমার প্রতিষ্ঠান থেকে, ওই জাহাজ ছাড়ার আগ পর্যন্ত বা সি পোর্ট পর্যন্ত বা জাহাজ বন্দর পর্যন্ত তুমি কী করবে না, ফ্রি থাকবে। এটা ফ্রি অন বোর্ড, ঠিক আছে, ফ্রি থাকবে বা বহন করবে বিক্রেতা। তাহলে এফওবি শিপিং পয়েন্ট অনুসারে ক্রয় বিক্রয়ের সময় জাহাজে বোঝাই করা পর্যন্ত ভাড়া খরচ বিক্রেতাকে পরিশোধ করবে, ঠিক আছে। বিক্রেতা ভাড়াগুলো কী করে পরিশোধ করবে? এটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্টের ক্ষেত্রে। এবং পরিবহন ভাড়া ক্রেতা পরিশোধ করবে। মানে বিক্রির পরে মাল লোড হওয়ার আগ পর্যন্ত জাহাজের যত খরচ আছে সেটা বহন করবে কি? বিক্রেতা, ঠিক আছে। কিন্তু জাহাজের যে ভাড়া বা পরিবহন খরচ সেটা কে পরিশোধ করবে? ক্রেতা পরিশোধ করবে, ঠিক আছে। এক্ষেত্রে পরিবহন ভাড়ার ক্ষেত্রে ক্রেতার বইতে জাবেদা দাখিলা দিতে হবে, তবে বিক্রেতার জন্য জাবেদা দাখিলা হবে না। এফওবি লন্ডন বলা থাকলে লন্ডন পর্যন্ত ফ্রি, আর এফওবি কাদের লেখা থাকলে কাদের পর্যন্ত ফ্রি। মানে যাই লেখা থাকুক, লন্ডন থাকলে লন্ডন, কাদের থাকলে কাদের। পরবর্তী ভাতা ক্রেতা বহন করবে। নিম্নোক্ত দাখিলার সাহায্যে ভাড়া খরচ হিসাবভুক্ত করা হয়। যেমন নিত্য মজুদ পদ্ধতি, ঠিক আছে। নিত্য মজুদ পদ্ধতিতে পণ্যদ্রব্যকে বা সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। আর কালান্তিক মজুদ পদ্ধতিতে পণ্যদ্রব্যকে ব্যয় হিসেবে বিবেচনা করা হয়। যেমন নিত্য মজুদ পদ্ধতিতে দেখো, এটা জাবেদাটা কী হবে? ব্যবসায়িক পণ্য হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, যেহেতু পরিবহন খরচ প্রদান করা হলো, ঠিক আছে, এটা। আর কালান্তিক মজুদ পদ্ধতি কী হবে? কারণ এটা এই পরিবহন খরচ প্রদান করা হলো। এখন কথা হচ্ছে যেখানে পরিবহন খরচ ডেবিট না হয়ে ব্যবসায়িক পণ্য ডেবিট কেন হলো? এর কারণটা কি? আমি একটু আগে কী বললাম, যে নিত্য মজুদ পণ্য পদ্ধতিতে পণ্যদ্রব্যকে সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, এবং সম্পদের সাথে যদি কোনো আনুষঙ্গিক খরচ থাকে ওগুলো কী হয়? সম্পদের সাথে যোগ হয়। এই জন্য পণ্যের পরিবহন ব্যয় নামে আলাদা কোনো হিসাব এখানে হবে না। এটা হবে কি? ব্যবসায়িক পণ্য হিসাব, ঠিক আছে। ব্যবসায়িক পণ্য হিসাব বা ব্যবসায়িক মজুদ পণ্য হিসাব এটা হবে, এবং এটা নগদান হিসাবকে ক্রেডিট হবে। এবং এই ব্যবসায়িক পণ্য হিসাবের সাথে গিয়ে পণ্যের ক্রয় মূল্যের সাথে এই মূল্যটা কী হয়ে যাবে? এই পরিবহন ব্যয়টা কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে, ঠিক আছে। এক্ষেত্রে আবার কী হবে? কালান্তিক মজুদ পদ্ধতি, এটা কিন্তু পরিবহন খরচকে আলাদা রাখা হবে। পণ্যের ক্রয় মূল্যের সাথে এটা কী হবে না? যোগ হবে না, কারণ এখানে পণ্যদ্রব্যকে ব্যয় হিসেবে বিবেচনা করা হয়। তো এখানে পণ্যদ্রব্য আলাদা একটা ব্যয়, এবং এই যে পরিবহনের আলাদা একটা ব্যয়, দুইটা আলাদা ব্যয়। এই জন্য এটার হবে আন্তঃপরিবহন খরচ হিসাব ডেবিট, আর নগদান হিসাব কী হবে? ক্রেডিট। যেহেতু পরিবহন খরচ প্রদান করা, দুইটাই পরিবহন খরচ প্রদান করেছি, নিত্য মজুদের সম্পদ বিবেচনা করা হয়, এই জন্য জাবেদা হবে ব্যবসায়িক পণ্য ডেবিট, নগদান ক্রেডিট। কালান্তিক মজুদ পণ্য পদ্ধতিতে পণ্যকে ব্যয় হিসাবে বিবেচনা করা হয়, এই জন্য আন্তঃপরিবহন খরচ হিসাব ডেবিট, আর নগদান হিসাব কী হবে? ক্রেডিট হবে।
এরপর আমরা দেখি কি আছে এফওবি ডেস্টিনেশন, এটা একটু দেখো এফওবি ডেস্টিনেশন। এফওবি ডেস্টিনেশন শব্দের অর্থ হলো গন্তব্যস্থল। এফওবি ডেস্টিনেশন ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন আর কি। এফওবির মিনিং আমরা জানি ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন শব্দের অর্থ হলো গন্তব্যস্থল পর্যন্ত ফ্রি, মানে আমার প্রতিষ্ঠান থেকে কাস্টমারের প্রতিষ্ঠান পর্যন্ত যত ব্যয় হবে সেগুলো ফ্রি। এই শর্তে ক্রয় করা হলে যে পরিবহন খরচ বিক্রেতা পরিশোধ করবে, টোটালটাই বিক্রেতা পরিশোধ করবে। এমন আমি ঢাকা থেকে প্রোডাক্ট সেল করেছি, এটা লন্ডন গিয়ে পৌঁছাবে, ঢাকা থেকে লন্ডন পর্যন্ত যত ব্যয় হবে সব ব্যয়কে পরিশোধ করবে বিক্রেতা পরিশোধ করবে, ঠিক আছে। এফওবি ডেস্টিনেশন শর্তে পণ্য বিক্রয়ের সময় ক্রেতার নির্দিষ্টনীয় স্থানে বিক্রেতা পণ্য পৌঁছে দিবে, এবং এই শর্তে পণ্য ক্রয়ের পর পণ্যের ক্রেতা পরিবহন খরচ পরিশোধ করলেও চূড়ান্তভাবে পরিবহন খরচ অবশ্যই বিক্রেতাকে কী করতে হবে, পরিশোধ করতে হবে, ঠিক আছে। এটা মানে কথা তাৎক্ষণিকভাবে যদিও তাৎক্ষণিকভাবে ক্রেতা পরিশোধ করে, কিন্তু যদি চুক্তিতে উল্লেখ থাকে এফওবি ডেস্টিনেশন, পরবর্তীতে এটা চূড়ান্তভাবে ক্রেতা কী করবে, এটা বিলটা বিক্রেতার কাছ থেকে কী করবে, আদায় করবে, ঠিক আছে। এক্ষেত্রে এটা জাবেদাটা কী হবে দেখো, বহি পরিবহন খরচ, যেহেতু এটা বিক্রেতা বহন করছে, এটাকে বিক্রয় পরিবহন হিসেবে বিবেচনা করা হবে। বিক্রেতা যেহেতু বহন করছে, এটাকে বহি পরিবহন হিসেবে বিবেচনা করা হবে। যেমন আগেরটা আমরা কী করেছিলাম, আগেটা ক্রেতা বহন করতে, এই জন্য এখানে আন্তঃপরিবহন ব্যবহার করেছিলাম। এটা বিক্রেতা বহন করবে বিধে এখানে বহি পরিবহন মানে কি, বিক্রয় পরিবহন। বহি পরিবহন খরচ হিসাব ডেবিট, আর নগদের হিসাব কী হবে, ক্রেডিট, ঠিক আছে। এটা ফলো হবে। এরপর আমরা দেখি কী আছে বিন কার্ড। বিন কার্ডটা কি, গুদামে মালের হিসাব রাখার একটি সহজ পদ্ধতি হচ্ছে বিন কার্ড। এই পদ্ধতিতে ভান্ডার রক্ষক, মানে এই বিন কার্ডটা এখন এটা কিন্তু অবজেক্টিভ আসে যে বিন কার্ড কে সংরক্ষণ করে, গুদাম রক্ষক বা ভান্ডারের রক্ষক বা স্টোর কিপার এই বিন কার্ড সংরক্ষণ করে। একটি নির্দিষ্ট ছকে প্রাপ্তি, ইস্যু, উদ্ধৃতির পরিমাণ সম্পর্কে সহজে জানা যায় বিন কার্ডের মাধ্যমে, কিন্তু মজুদ মালের মূল্য সম্পর্কে জানা যায় না। এখন মজুদ মালের মূল্য বাজার দরের সাথে কী হতে থাকে, ওঠানামা করতে থাকে, ঠিক আছে। হিসাবের সুবিধার্থে বিন কার্ডের মাল রাখার স্থানে লাগিয়ে বা ঝুলিয়ে দেওয়া হয়, ঠিক আছে। বিন কার্ড মাল রাখার স্থানে লাগিয়ে বা ঝুলিয়ে রাখা, যখনই কোনো লেনদেন সংগঠিত হয় তখনই এতে লিপিবদ্ধ হয় যে তোমার এই কার্ডটা কোথায় থাকবে, তোমার গোডাউনে থাকবে। নতুন মাল যদি প্রতিষ্ঠানে ঢুকে, তোমার গোদামে ঢুকে, তখন কী করবে, যে গুদাম রক্ষক ওই বিন কার্ডটা নিয়ে কী করবে, এটাকে প্রাপ্তিতে যোগ করবে, প্রাপ্তিতে যোগ করে উদ্ধৃতিতে বাড়িয়ে দেবে। আবার যখন কী হবে, তোমার মাল যদি সেল হয়, বিক্রি হয়, তখন সে আবার ওই বিন কার্ড নিয়ে কী করবে, মাল সেল হয়েছে ইস্যুতে কী করবে, রেকর্ড করবে, ইস্যুতে রেকর্ডে উদ্ধৃতিতে এটা কী করবে, কমিয়ে দেবে। এভাবে মূলত বিন কার্ড কী করে থাকে, বিন কার্ডে মালের হিসাব রাখা হয়। এরপর দেখো মাল খতিয়ান হিসাব বা মাল খতিয়ান। গুদামে মালের হিসাব রাখার জন্য উৎপাদন বিভাগ যে ছক ব্যবহার করে তাকে মাল খতিয়ান বলে, ঠিক আছে। এই পদ্ধতিতে উৎপাদন হিসাব বিভাগ মাল ইস্যু, প্রাপ্তি ও উদ্ধৃতের পাশাপাশি মোট ব্যয় লিপিবদ্ধ করে থাকে, ঠিক আছে। মানে উৎপাদন বিভাগ কী করে থাকে, তোমার উৎপাদন হিসাব বিভাগ শুধু মাল ইস্যু বা প্রাপ্তির উদ্ধৃতের ব্যবহার করে না, মোট ব্যয়টাও নির্ধারণ করে থাকে। মাল ইস্যু করতে গিয়ে বা এগুলো করতে গিয়ে আমার মোট ব্যয় কত আছে সেটাও নির্ধারণ করে। মাল খতিয়ানের মাধ্যমে সর্বশেষ মজুদের পরিমাণ ও মাল সম্পর্ক বা মালের মূল্য সম্পর্কে জানা যায়। সর্বশেষ মজুদ কত ছিল এবং এটার দাম কত ছিল এটা সম্পর্কে জানা যায়। মজুদ মালের হিসাব রাখার পদ্ধতি 4টি। আগের মাল আগে ছাড়ার পদ্ধতি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো, যেটাকে আমরা ফিফো বলে থাকি সংক্ষেপে। পরের মাল আগে ছাড়ার পদ্ধতি, লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো। ভারযুক্ত গড় পদ্ধতি, ওয়েটেড এভারেজ মেথড। আর হচ্ছে সরল গড় পদ্ধতি বা সিম্পল এভারেজ মেথড। এই 4টা পদ্ধতিতে মজুদ মালের হিসাব রাখা হয়। তবে আধুনিককালে 2টা পদ্ধতি ভুল প্রচলিত, সেটা হচ্ছে যে আগের মাল আগে ছাড়ার পদ্ধতি এবং ভারযুক্ত গড় পদ্ধতি। এবং এই 2টো পদ্ধতি থেকে তা আধুনিককালে ব্যবহার করা হয় না, ঠিক আছে। সাম্প্রতিককালে এই 2টো পদ্ধতি আমরা কী ব্যবহার করি, এবং এই জন্য দেখবে যে তোমাদের বইতে ফিফো পদ্ধতি এবং ভারযুক্ত গড় পদ্ধতিতে কী রয়েছে, বেশি অঙ্ক রয়েছে, ঠিক আছে। কারণ এই পদ্ধতিটি এখন বর্তমানে ব্যবহার করা হয়। এবার আমরা দেখি একটা প্রাপ্তি ইস্যুতে অন্তর্ভুক্ত হবে যেসব দফা। প্রাপ্তি বলতে আমরা ক্রয় বুঝে থাকি, প্রাপ্তি আর ক্রয় একই বিষয়, ঠিক আছে। প্রাপ্তি বলতে আমরা ক্রয়কেও বুঝে থাকি, আর ইস্যু বলতে আমরা বুঝে থাকি যে যেমন প্রাপ্তির ঘরে কী কী আসবে দেখো, ক্রয় বিক্রয় ফেরত, ইস্যুকৃত মাল ফেরত, সরবরাহকারীকে ফেরত, কারখানা হতে ফেরত, এগুলো আমরা লিখবো প্রাপ্তির ঘরে, ঠিক আছে। আর ইস্যুর ঘরে কী লিখবো, বিক্রয়, ইস্যু, ক্রয় ফেরত, সরবরাহকারীকে ফেরত, কারখানায় ফেরত, কৃতমাল ফেরত, বিনষ্ট মাল, আগুনে বিনষ্ট পণ্য ঘাটতি, এগুলো যাবে কোথায়, তোমার ইস্যুতে যাবে, ঠিক আছে। এটা তো এর সরবরাহকারী এগুলো যাবে তোমার ইস্যুতে। এটা তাহলে প্রাপ্তিতে যাচ্ছে এই উপাদানগুলো, ক্রয় বিক্রয় ফেরত, ইস্যুকৃত মাল ফেরত, সরবরাহকারীকে ফেরত, কারখানা হতে ফেরত ইত্যাদি। আর ইস্যুতে যাবে বিক্রয়, ইস্যু, ক্রয় ফেরত, সরবরাহকারীকে ফেরত, কারখানায় ফেরত, কৃতপণ্য ফেরত, বিনষ্ট মাল, আগুনে বিনষ্ট পণ্য ঘাটতি ইত্যাদি, এগুলো যাবে, ঠিক আছে। তো আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। আচ্ছা, আগে একটু গাণিতিক সমস্যা দেখে কিছু গুরুত্বপূর্ণ সূত্র সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিই। যেমন যদি বিক্রয়যোগ্য পণ্য বের করতে বলে তো আমরা কী করবো, প্রারম্ভিক মজুদের সাথে ক্রয়কে কী করবো, যোগ করবো, ঠিক আছে। আবার যদি বলে সমাপনী মজুদ বের করো, মোট বিক্রয়যোগ্য পণ্য যেটা, মানে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মানে বিক্রিত পণ্য বা সমাপনী বা ইস্যুকৃত পণ্য, তাহলে আমরা পাবো সমাপনী মজুদ। এটাকে আমরা আরও একভাবে লিখতে পারি, সমাপনী মজুদকে আরও একভাবে লিখতে পারি, প্রারম্ভিক মজুদ
যোগ নিট ক্রয় মাইনাস নিট ইস্যু মাইনাস ঘাটতি। ঠিক আছে, এইভাবে আমরা কী করতে পারি, সমাপনী মজুদকে বের করতে পারি। তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠানে 3 ধরনের মজুদ থাকে, যেমন কি কাঁচামাল মজুদ থাকে, আমি যে কাঁচামাল দিয়ে পণ্য তৈরি করব, প্রোডাক্ট তৈরি করবো, সেই কাঁচামাল মজুদ থাকতে পারে। চলতি কার্যে অর্ধেক প্রস্তুত পণ্য, আমি কাঁচামাল দিয়ে পণ্যটাকে অর্ধেক প্রস্তুত করেছি, পুরোপুরি প্রস্তুত করিনি, প্যাকেজিং করিনি, তাহলে ওইটারও কি থাকতে পারে, অর্ধপ্রস্তুত পণ্যের মজুদ থাকতে পারে। আর তৈরি পণ্যের মজুদ থাকতে পারে, যে আমি পুরো প্যাকেট করে তৈরি করে ফেলছি, ওইটার মজুদ থাকতে পারে। 3 ধরনের মজুদ থাকতে পারে। কাঁচামালের মজুদ থাকতে পারে, যখন পণ্যটা অর্ধেক প্রস্তুত করবো সেটার মজুদ থাকতে পারে, অথবা আমরা যখন কী করবো পণ্যটা পুরোপুরি প্রস্তুত করে ফেলবো সেটারও মজুদ থাকতে পারে। তাহলে পণ্যের মজুদ পণ্য কাম্য স্তরে রাখার জন্য মজুদ পণ্য মূল্যায়ন করা হয়। কাম্য স্তরে মানে আমরা যে প্রতিষ্ঠানের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী রাখার জন্য আমরা কী করে থাকি, মজুদ পণ্য মূল্যায়ন করে থাকি। অতিরিক্ত মজুদ বা মজুদের ঘাটতি ব্যবসার জন্য ক্ষতি। মজুদে যদি ঘাটতি দেখা দেয় তাহলে এটা ব্যবসার জন্য ক্ষতি। অতিরিক্ত মজুদে যেমন ক্ষতি, ঘাটতিও ক্ষতি। ঠিক আছে, মজুদের পরিমাণ বেড়ে গেলে প্রতিষ্ঠানের গুদাম খরচ বেড়ে যায়। ঠিক আছে, মজুদের পরিমাণ বাড়লে গুদাম খরচও বেড়ে যাবে, কারণ এটা মেনটেন্যান্স চার্জ বেড়ে যায়, গ্যাস পানি বিদ্যুৎ বিল বা যে কোনো বা এটার পাহারা দেওয়ার যে বিল, এগুলো বেড়ে যায়। ঠিক আছে, অবিরত মজুদ তালিকা পদ্ধতিতে বিন কার্ডের সাহায্যে মালের নিয়ন্ত্রণ সহজ হয়। ঠিক আছে, বিন কার্ডের মাধ্যমে আমরা মালের মজুদ নিয়ন্ত্রণ করতে পারি। মিন কার্ডের মাধ্যমে মালের সঠিক হিসাব সংরক্ষণ সহজ হয়, অপচয় জুয়াচুরি রোধ করা হয়। ঠিক আছে, মিন কার্ডে সংরক্ষণ করলে এটি একটি নির্দিষ্ট সময় শেষে সমাপনী মজুদ হিসাব না করলেও চলে। আর কালান্তিক পদ্ধতিতে হিসাবকাল শেষে মজুদের পরিমাণকে সরাসরি গণনার মাধ্যমে মূল্য নির্ধারণ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কালান্তিক পদ্ধতিতে। এরপর কি আছে দেখো, গাণিতিক সমস্যা। যেমন একটা গাণিতিক সমস্যা আমরা দেখি, মাইশা কোম্পানির হিসাব বইতে নিম্নলিখিত তথ্য দিয়ে পাওয়া যায়। এখানে কিছু তথ্য দেওয়া আছে। ঠিক আছে, মজুদ 200 একক, ক্রয় 250 একক, এই যে তথ্যগুলো দেওয়া আছে। এখন ক নম্বর যেটা বলেছে, মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এখানে অনেক সময় আমাদের ক্রয়ের পরিমাণ বের করতে বলতে পারে। ক্রয়ের পরিমাণ আমরা কীভাবে বের করবো? এখন দেখো আমরা দেখি যে এখানে কোথায় কোথায় ক্রয় আছে। মোট ক্রয়ের পরিমাণ একক বলেনি, তাহলে ক্রয়ের পরিমাণ এই যে দেখো এখানে একটা কী রয়েছে, ক্রয় রয়েছে 12 তারিখে, একটা ক্রয় রয়েছে 25 তারিখে, একটা কী রয়েছে, ক্রয় রয়েছে 500 একক। ঠিক আছে, মোট ক্রয় যদি বের করতে বলে তাহলে আমরা এই ছকটা ফলো করবো। ঠিক আছে, মোট ক্রয়ের পরিমাণ, মোট ক্রয়, আমরা এই ছকটা ফলো করব। তারিখ বিবরণ, একক, দর টাকা। আমরা দেখে নিই যে আমাদের ক্রয় কোথায় ছিল। 12 তারিখ এবং 25 তারিখে ক্রয় ছিল। 12 তারিখে ক্রয় 250 একক 12 টাকা করে। 250 একক 12 টাকা করে কত আসে? 2,500 3,000 টাকা আসে এখানে। এরপর আমাদের 25 তারিখে ছিল 500 একক 14 টাকা করে। 14 টাকা করে। ঠিক আছে, 5,000 আর 2,000 7,000। আমরা যদি যোগ করি কত আসবে? 750। এখানে যোগ করলে আসবে কত আমাদের? 1,000। ঠিক আছে, এটা হচ্ছে মোট ক্রয় যদি বের করতে বলে আমাদের এটা এভাবে বের করা। যদি শুধু ক্রয় একক বলতো বা মোট ক্রয় বলতে আমরা ক্রয় মূল্য এবং একক দুটাকে চেয়ে থাকি, তো এটা আমরা এভাবে কী করবো না বের করবো ক্রয়টাকে। তাহলে এরপর আমরা দেখি, এটা গেল ক্রয়। এরপরে যে অপশনটুকু আমরা দেখি যে যদি আমাদের প্রশ্নে বলে থাকে যে ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করো, তো ঘাটতি এককটা আমরা কীভাবে নির্ণয় করবো? ঘাটতি একক বের করারও কী রয়েছে? একটা ফর্মুলা রয়েছে। ঠিক আছে, আমরা যদি ফর্মুলাটা দেখি, একই অঙ্কে আমরা যদি ঘাটতি একক বের করতে বলে, ঘাটতি একক ইকুয়ালস টু প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস নিট ইস্যু মানে সমাপনী মজুদ। আচ্ছা, প্রারম্ভিক মজুদ কত ছিল আমাদের? প্রারম্ভিক মজুদ ছিল 200 একক, আর ক্রয় ছিল 250 আর 500। ক্রয় 250 যোগ 500
এটা হচ্ছে ক্রয়, ঠিক আছে। মানে নিট ইস্যু কত ছিল আমরা দেখে নিই। আমাদের ইস্যু ছিল 260 একক, 300 একক, 260 যোগ 300, মানে সমাপনী মজুদ। সমাপনী মজুদ কত ছিল আমরা দেখি। সমাপনী মজুদ ছিল 120 একক, 120। আমরা একটু প্লাস মাইনাস করি। 200 যোগ 750 বিয়োগ 560 মাইনাস 120, 950 মাইনাস 680, এখানে আসছে 270 আসছে ঘাটতি একক। 0 7 2 270 একক। তো আমরা ঘাটতি একক যদি বলে, আমরা ঘাটতি এককটা এভাবে বের করবো যে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মানে নিট ইস্যু মানে সমাপনী মজুদ, ঠিক আছে। এইভাবে করে আমরা ঘাটতি এককটা বের করব যদি জানতে চাই ঘাটতি একক কত। তাহলে আমরা অঙ্কে এগিয়ে যাই, ঠিক আছে। অঙ্কে এগিয়ে যাই, অঙ্কটা আমরা করে ফেলি। আমরা দেখি এখানে জুন 1 আমরা প্রথমে কি লিখব, প্রারম্ভিক মজুদ লিখতে পারি। প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক মজুদ কত ছিল আমরা একটু দেখে নিই। 200 একক 10 টাকা করে। 200 একক আমরা এটা প্রারম্ভিক মজুদটা সরাসরি আমরা উদ্ধৃতের ঘরে লিখব। 200 একক 10 টাকা করে 2000 টাকা, ঠিক আছে। এর পরের ঘটনাটা কি আছে আমরা দেখি। ক্রয় 250 একক 12 টাকা করে। এখন ক্রয় করলে আমরা জানি যে ক্রয় করলে কোথায় লিখবো, প্রাপ্তির ঘরে লিখব। 250 একক 12 টাকা করে আসে কত, 3000 টাকা, ঠিক আছে। এবং ক্রয় করলে আমরা এটা কী করবো, ক্রয় করলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আগে যে প্রোডাক্টটা ছিল উদ্ধৃত সেটাকে আগে লিখবো এখানে। 200 একক 10 টাকা করে 2000 টাকা। নতুন যে প্রোডাক্টটা কিনলাম সেটা টোটাল পুরোটাই কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। 250 একক 12 টাকা করে 3000, এটাকে নিচে নিয়ে আসবো ক্রয় করার ফলে। মানে এটা আগের মাল আর এটা হচ্ছে পরের মাল, ঠিক আছে। এটা আগে ছিল, এটা পরে এসেছে, এই জন্য এটার সিরিয়ালটা নিচে আসবে। এরপরে দেখি আমরা 25 তারিখ কী আছে। 12 পরে আছে 23 তারিখ, ইস্যু 260 একক। ইস্যু 260 একক, আচ্ছা। দুশো 60 একক ইস্যু করেছি। তো আমরা এখন দেখি এই যে আমাদের প্রোডাক্ট, এই যে এখানে কিন্তু 260 একক না, এটা আগের মাল, এটা আগের মাল, এটা পরের মাল। আমার কাস্টমার 260 একক পণ্য চেয়েছে, তো আমি তো প্রথম আগের মাল থেকে 260 একক দিতে পারবো না। এখান থেকে কত দিতে পারবো, 200 একক দিতে পারবো। তাহলে কাস্টমার আমার কাছে আরও 60 একক পণ্য পাবে, তো ওই 60 একক আমি নিচেরটা থেকে দিব। মানে আমি এটা যদি আরও একটু ইজিভাবে বলি যে তোমার কাছে দুইটা ঝুড়ি আছে, এটা প্রথম ঝুড়ি, এটা দ্বিতীয় ঝুড়ি, ঠিক আছে। প্রথম ঝুড়িতে আম আছে 200টা, দ্বিতীয় ঝুড়িতে আম আছে 250টা। তো তোমাকে বলে দেওয়া হয়েছে, ডিরেকশন দেওয়া হয়েছে যে তুমি প্রথম ঝুড়ির আম বিক্রি করা শেষ হলে দ্বিতীয় ঝুড়ি থেকে বিক্রি করবে, ঠিক আছে। তো কাস্টমার এসে বলে আমার 260টা আম লাগবে, তো তুমি তো প্রথম ঝুড়ি থেকে 260টা দিতে পারবে না, কারণ এখানে 200টা নেই, আছে 200টা, এই জন্য 200টা দিলে। তাহলে কাস্টমার 200টা দেওয়ার পরে কাস্টমার আরও কতগুলো পাবে, 60টা পাবে, তো দ্বিতীয় ঝুড়ি থেকে 60টা দিবে, ঠিক আছে। তাহলে এই প্রথম ঝুড়ির রেট ছিল 10 টাকা 2000, দ্বিতীয় ঝুড়ির রেট ছিল কত, 12 টাকা, 6 এবং 72 720 টাকা। তাহলে এখানে কত আসবে আমরা দেখি, যদি বিয়োগ করি 250 থেকে 60 বিয়োগ করলে কত আসছে, 190 একক 12 টাকা করে। আমরা 720 যদি মাইনাস করি 2280, ঠিক আছে। 2280, 190 একক। এখন 23 তারিখে কী আছে আমরা একটু দেখি। 23 তারিখ আছে 300 একক। 300 একক আমরা ইস্যু করেছি। এটা না, আচ্ছা 25 তারিখ আছে, 25 তারিখ ক্রয়, 23 তারিখের পর আমরা ক্রয় করেছি, 25 তারিখে ক্রয় করেছি 500 একক 14 টাকা করে। এটা 23 তারিখ হবে, এটা 25 তারিখ হবে। ক্রয় 500 একক 14 টাকা করে। এটা প্রাপ্তির ঘরে 500 একক 14 টাকা করে,
500 একক 14 টাকা করে কত আসছে এখানে? 7,000 টাকা আসছে। এখন কি করতে হবে? আগেরটা নামবে, নতুনটাকে কি করতে হবে? নিচে লিখতে হবে। 7,000। এরপর 28 তারিখ আছে। 28 তারিখে কি করেছি আমরা? 28 তারিখে ইস্যু 300 একক, আমরা 300 একক মাল ইস্যু করেছি। তিনশো একক মাল আমরা কি করেছি? ইস্যু করেছি। এটা আমরা যেটা করছি পদ্ধতির নাম হচ্ছে ফিফো পদ্ধতি। 300 একক ইস্যু করি, কিন্তু এখানে তো 300 একক নেই, এখানে কত আছে? 190 একক। 190 একক আমরা লিখলাম। আরও কত দরকার? 110 একক দরকার। 110 একক লিখলাম। 190 একক 12 টাকা করে 2280। 110 একক 14 টাকা করে কত আসবে? 1400। 110 ইন্টু 14, আমরা একটু করে দেখি ক্যালকুলেটারে। $1540 টাকা। তো এখন যে কাজটা করতে হবে, এই যে 190 একক এটা আমরা ইস্যু করে দিয়েছি, এটা পুরোটাই ভ্যানিশ, এটা পুরোটাই ইস্যু করে দিয়েছি। আর এই 500 একক থেকে ইস্যু করলাম কত? আমরা এই 500 একক থেকে ইস্যু করলাম 110 একক। তাহলে এখানে থাকবে কত? 390 একক। 390 একক, এটা রেট কত? 14 টাকা করে। 390 ইন্টু 14, এখানে 5,460 টাকা। এরপর যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে ঘাটতি ছিল আমাদের অঙ্কে। কারণ ঘাটতি ছিল, আমরা বুঝবো কীভাবে? ঘাটতি চেনার সহজ উপায় কি? আমাদের এখানে সর্বশেষ একক যেটা রয়েছে সেটা হচ্ছে 390 একক। আর এখানে যে একক রয়েছে অঙ্কের সমাপনী মজুদ, এটা চেনা সহজ উপায় হচ্ছে সমাপনী মজুদ থেকে চেনা যায়। কিন্তু সমাপনী মজুদ আছে কত? 120 একক। তো আমাদের সর্বশেষ অ্যামাউন্টে তো 120 একক থাকার কথা, কিন্তু 120 একক না থেকে এখানে আছে কত? 390 একক আছে। তাহলে কতগুলো একক বেশি আছে? ওটা হচ্ছে ঘাটতি। 390 একক থেকে আমরা যদি মাইনাস করি, আমরা একটু আগে বের করেছি ঘাটতি ছিল 270 একক ছিল। তো এই ঘাটতিটাকে আমরা ইস্যু করে দিব। ঘাটতি 270 একক ঘাটতি ছিল। 270 একক 14 টাকা করে, 3,780। তাহলে এটা যদি মাইনাস করি 120 একক থাকবে। 120 একক 14 টাকা করে 1,680 টাকা, 1,680 টাকা এটা থাকবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের অঙ্ক, এবং এটা হচ্ছে সমাপনী মজুদ। আমরা যদি সমাপনী মজুদ লিখি এখানে নতুন করে 30 তারিখ দিয়ে, এটা হচ্ছে ফিফো পদ্ধতি। ঠিক আছে, 120 একক 1,680 টাকা। ঠিক আছে, এটা ছিল আমাদের ফিফো পদ্ধতির অঙ্ক। এখন আমরা একই জিনিসটা আমরা যদি লিফো পদ্ধতিতে দেখি তো কীভাবে কী হবে এখানে। লিফো পদ্ধতিটা আমরা একটু দেখে নিই। এখানে আমরা 3টা পদ্ধতি একটু দেখি। লিফো পদ্ধতি দেখো, আমরা ফিফো পদ্ধতিতে কী করেছিলাম? ফিফো পদ্ধতিতে যেটা করেছিলাম যে আগে যে মালটা ছিল এটাকে আমরা ইস্যু করেছি আগে, কিন্তু লিফো পদ্ধতিতে করে আমরা পরে যে মালটা ছিল নিচ থেকে উপরে যাব। ঠিক আছে, এটা তো আমরা ওই কাজটা এখানে করব। লিফো পদ্ধতিতে প্রারম্ভিক মজুদ একই থাকবে, ক্রয়ও একই থাকবে, শুধু ইস্যু থেকে একটু চেঞ্জ হবে। ইস্যু থেকে কী চেঞ্জ হবে আমরা এটা দেখি। যেমন ইস্যু থেকে আমাদের এখানে ইস্যু ছিল কত একক? এখানে ইস্যু ছিল 260 একক। প্রথমেই 260 একক যদি ইস্যু থাকে তো আমরা এখানে কি করব? 250 একক আগে নিব, 10 টাকা করে 2,500। তো 260 একক ইস্যু আমার আরও কত একক থাকে? আরও 10 একক থাকে। এই 10 একক উপর থেকে নেব, 10 একক 10 টাকা করে 100। তাহলে নিচের এই 250 একক পুরোটাই ভ্যানিশ। নিচের 250 একক পুরোটাই ভ্যানিশ, এটা আমরা সেল করে ফেলছি। উপরের 200 থেকে বিক্রি করেছি 10 একক, এখানে থাকবে 190 একক, 10 টাকা করে কত থাকবে? 1,900 একক। ঠিক আছে, নতুন করে ক্রয় করেছি। তো নতুন করে ক্রয় করলে কি হবে? এই 190 একক এটা নামবে 10 টাকা করে 1,900। নতুন প্রোডাক্টটা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। 500 একক 14 টাকা করে 7,000 টাকা, এটা নিচে চলে আসবে। এরপর হচ্ছে কি আমরা আবার ইস্যু করব। ইস্যু করেছিলাম আমরা মূলত কত? এখানে 110, 300 একক ইস্যু করেছিলাম। এখন 300 একক যদি আমরা ইস্যু করে থাকি
তাহলে এই যে লাস্টের প্রোডাক্টটা কত আছে 500 একক, তার মানে আমার উপরে যাওয়া লাগছে না, আমার এখানে 300 কভার হয়ে যাচ্ছে। তাহলে 300 একক নিচেরটা থেকে দিয়ে দেবো। 300 একক 14 টাকা করে, 4200 টাকা। তাহলে আমরা একটু দেখি এখানে কি কি থাকে। 190 একক যা আছে তাই থাকবে। এখান থেকে আমরা 300 এককে মাইনাস করেছি, থাকবে 200 একক 14 টাকা করে 2800। ঠিক আছে, এটা থাকবে। এখন ঘাটতি একক আগের মতোই থাকবে। কত ঘাটতি একক দেখো, আগের মতো কত 270 একক ঘাটতি একক থাকবে। এখন কথা হচ্ছে 270 একক যে ঘাটতি আছে আমরা জানি, এখানে কিন্তু দেখো যে আগের ইস্যু করার এটাকে ইস্যু ঘাট থেকে আমরা কী করে থাকি, ঘাট থেকেও আমরা মূলত ইস্যু করে থাকি, ঘাট থেকে ইস্যু করে থাকি। তাই ঘাট থেকে যদি ইস্যু করি তাহলে আমাদের এই মালটা এখানে কত আছে 270 কিন্তু নাই, এখানে আছে 200 একক। তাই 200 একক আমরা আগে কী করবো, ইস্যু করবো। আমরা আরও থাকবে কত 70, উপরে থেকে দেবো কত 70 একক। তাহলে উপর থেকে দেবো আমরা 70 একক। এটা কত রেট 14 টাকা করে 2800, এটা রেট 10 টাকা করে 700। ঠিক আছে, তাহলে আমরা এই যে 190 থেকে যদি 70টা চলে যায় 120 একক, ওই যে সমপরিমাণ মধ্যে শুরুতে ছিল কত 120, এখানে 120 থাকবে 1200 টাকা। ঠিক আছে, এই সমপরি মজুদ এটা নামিয়ে দেবো আমরা 120 একক, এই 1200 টাকা নামিয়ে দেবো। তো এটা ছিল আমাদের কি লিফো পদ্ধতি। এখন আমরা যদি ভারযুক্ত গড় পদ্ধতি দেখি, ওয়েটেড এভারেজ মেথডটা দেখি। ওয়েটেড এভারেজ মেথড, হ্যাঁ ওয়েটেড এভারেজ মেথডটা আমরা একটু দেখে নিই। প্রারম্ভিক মজুদ যা ছিল তাই থাকবে, কিন্তু ক্রয়ের ক্ষেত্রে যে কাজটা হবে, আমরা যদি ক্রয় করে থাকি, ক্রয় করলে কী হবে, এটা কিন্তু ফিফো এবং লিফোর মতো আগের মাল পরের মাল বলে কোনো বিষয় নেই। এবং এটা হচ্ছে সম্পূর্ণ প্লাস মাইনাসের খেলা। ক্রয় করলে প্লাস হবে, ইস্যু করলে কী হবে মাইনাস হবে। তো আমি আগে ছিল 200 একক, নতুন করে কিনেছি 250 একক, তাহলে এককের সাথে একক যোগ হবে, 250 যোগ 200 450, টাকার সাথে টাকা যোগ হবে, 3000 যোগ 2000 কত 5000। ঠিক আছে, এখন 5000কে আমরা কী করবো, তাহলে এই ক্ষেত্রে আমরা রেট কত হবে, এই টাকাকে আমরা কী করবো একক দিয়ে কী করবো ভাগ দিব, টাকাকে একক দিয়ে কী করবো ভাগ দিব। তাহলে 5000কে আমরা কী করবো 450 দিয়ে ভাগ দিব, আমার রেট আসবে 11.11, মানে 11.12 লিখতে পারি আমরা, অনেকগুলো এক আছে 12। এখন ইস্যুর ক্ষেত্রে কী হবে, 260 একক ইস্যু করেছিলাম। ঠিক আছে, তো 260 একক ইস্যু করলে আমরা এই একই রেটে লিখবো, ডাইরেক্ট লিখে দেবো 260 একক 11.12 আসছে কত এখানে 2891.2, আমরা 2891 লিখি 2891। ঠিক আছে, থাকবে কত এখানে 190 একক, রেট হবে 11.12। হ্যাঁ, আমরা চাইলে এটাকে গুণ করতে পারি, অথবা এটা থেকে এখান থেকে মাইনাসও করতে পারি, দুইটাই করা যায়। 190 ইন্টু 11.12, তবে মাইনাস করলে একটা সুবিধা হলো যে রেজাল্টটা পারফেক্ট আসবে, আর গুণ করলে 2 3 4 5 টাকা এদিক সেদিক হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখে দিই 2112 আছে, 2113 লিখে দিই এখানে। ঠিক আছে, এটা এরপর 500 একক ইস্যু করেছি আমরা। 500 এককের রেট কত হবে এখানে, 500 একক আমরা ক্রয় করেছি নতুন করে। 500 এককের না, আচ্ছা এটা তো ক্রয় মূল্য কত ছিল, এটা তো না মুসলে হতে অবশ্য। 500 একক 14 টাকা করেছিল, 7000 টাকা, এটা না মুসলে হতো। 500 একক 14 টাকা করে 7000। এখন আমরা যেটা করবো, এইখানের সাথে এটার সাথে যোগ করব, এই 190-এর সাথে এই 500 কীভাবে যোগ হবে, 690 হবে। এই টাকার সাথে এই টাকা কীভাবে যোগ হবে, ক্রয় করলে কী হয় টাকার সাথে টাকা যোগ, এককের সাথে একক যোগ, তাহলে 9113। 9113কে আমরা কী করবো 690 দিয়ে ভাগ দিব, 13.20। এবার ইস্যু 300 একক ইস্যু করেছি, রেট হবে 13.20। এটাকে গুণ করি আমরা, 3960। হ্যাঁ, এটা থেকে এটা মাইনাস করে কত থাকতেছে আমার 390 থেকে 390 থাকবে 13.20, 5148। সর্বশেষ থাকছে কত ঘাটতি 270 একক।
আমরা যদি মাইনাস করি কত থাকছে 120 একক। সমাপনী মজুদ একক কিন্তু একই থাকবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। তাহলে বুঝবে যদি মিলে যায় সমাপনী মজুদ তাহলে ভাবছি অঙ্ক ঠিক আছে, না মিললে উপরে ভুল আছে বুঝতে হবে। 120 একক 13.20 করে 1584 একক। তো এই ছিল আমাদের রেজাল্ট। তো এই ছিল আমাদের অঙ্ক। আমরা লিফো, ফিফো এবং ভারযুক্ত 3টা পদ্ধতি দেখলাম, ঠিক আছে। আমরা এই পদ্ধতিতে অঙ্কগুলোকে সমাধান করব। তো সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাস এই পর্যন্ত থাক। তোমরা অবশ্যই একটা কাজ করবে যে আমার এই চ্যানেল স্বপন স্যার দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং, এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 01682744638 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। তাহলে তোমাদের অ্যাকাউন্টিংয়ের অঙ্ক সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা তোমরা ভয়েস মেসেজ অথবা ছবি তুলে, অঙ্কের ছবি তুলে আমাকে পাঠাবে, আমি তোমাদের সমাধান দিয়ে দিব তাৎক্ষণিক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনে।